স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে সুপারিশ জমা দেবে বিএনপি। দুপুর 12টায় কমিশন প্রধান ও প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশ জমা দেওয়া হবে। শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বেলা 2টায় সুপারিশমালা পেশ করার কথা রয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। শনিবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। সংস্কার চলমান প্রক্রিয়া এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তবে দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। শনিবার 12 দলীয় জোটের ইফতার মাহফিলে লন্ডন থেকে যুক্ত হয়ে কথা বলেন তিনি। আর গুলশানে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের প্রস্তাব অযৌক্তিক। রাজনৈতিক দল ও সুশীল সমাজের সম্মানে রাজধানীতে ইফতারের আয়োজন করে 12 দলীয় জোট, যেখানে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহ্বান জানান, রাজনীতিতে ভিন্ন মত থাকলেও দেশের মানুষ গণতন্ত্র আর ফেসিবাদ বিরোধী প্রশ্নে সবাইকে একমত থাকার। রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আমাদের আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র, এখানে কিন্তু কোনো বিভেদ নেই। বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। দুঃখজনকভাবে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। এদিকে গুলশানের সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেন বিএনপির মহাসচিব। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই শুভকর নয়। অপরদিকে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই আইন হওয়া প্রয়োজন। মিডিয়ার মালিক থাকতে পারে, কিন্তু মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মালিকের কোনো হস্তক্ষেপ থাকবে না, এই ধরনের একটি আইন হওয়া উচিত। মানুষের কথা বলার স্বাধীনতা প্রকাশ করার ক্ষেত্রে সেখানে যদি মালিকের কোনো হস্তক্ষেপ না থাকে, তাহলে গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী হবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। যমুনা সেতুর পশ্চিম সংযোগ থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ প্রায় শেষ হওয়ায় এবার উত্তরের ঈদযাত্রা স্বস্তির হবে বলে আশা করছেন ঘরমুখো মানুষ। তবে ভোগান্তির কারণ হতে পারে ঢাকা-বগুড়া মহাসড়ক। বিভিন্ন স্থানে নির্মাণ কাজ চলার পাশাপাশি কয়েকটি পয়েন্টে 1 লেন থাকায় দেখা দিতে পারে যানজট। ভোগান্তি দূর করে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগের কথা বলছে হাইওয়ে পুলিশ। ঈদযাত্রায় উত্তরবঙ্গের মানুষের কাছে ভোগান্তির আরেক নাম যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। 4 লেন হওয়ায় মহাসড়কের যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। গাড়ির বাড়তি চাপে হাটিকুমরুল মোড় পর্যন্ত ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় যানজটে। কিন্তু সাসেক 2 প্রকল্পের কাজ প্রায় 80% শেষ হওয়া এই মহাসড়কের চিত্র এবার অনেকটাই বদলে গেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মিত আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভারগুলো খুলে দেওয়া হয়েছে। সেই সাথে ঈদের আগে খুলে দেওয়া হচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া ও পাবনামুখী 2টি সার্ভিস লেন। যাত্রী এবং চালকরা আশা করছেন এই মহাসড়কে এবারের ঈদযাত্রা হবে স্বস্তির। 4 লেনের কাজ প্রায় শেষের দিকে, রাস্তা সব খুলে দিয়েছে। এজন্য আশা করতেছি যাত্রীরা, আমরা যারা আছি তারা নির্বিঘ্নে আমরা ঘরে ফিরবো। এবার আগের চেয়ে রাস্তা অনেক উন্নত হয়েছে। এবার কি হবে, সে রাস্তা চলাফেরার পর যে হিসাবে যেভাবে রাস্তাটা হয়েছে, এবার যানজট নাও হতে পারে। তবে ঢাকা-বগুড়া মহাসড়কের নির্মাণ কাজ এবং কয়েকটি পয়েন্টে 1 লেন থাকায় যানজটের সংখ্যা থেকেই যাচ্ছে। রাস্তা একটু প্রশাসন দেয়, মতন যে
আটকায় তাহলে একটু জ্যামটা একটু কম লাগে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জরুরি মেরামতের কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ। যত ধরনের মানে ইন্টারসেকশন পয়েন্ট আছে সবগুলো আমরা ট্রিটমেন্ট করেছি, আমরা আন্ডারপাস, ফ্লাইওভার বা কিছু করে দিয়েছি। তো আশা করা যায় এইবারের ঈদুল ফিতরে জ্যাম লাগার সম্ভাবনা খুবই কম। মহাসড়কে সার্বক্ষণিক তদারকির কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। প্রথমত আমরা স্ট্যাটিক বা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন করব, দ্বিতীয়ত মোবাইল ডিউটি থাকবে এবং তৃতীয়ত সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবে। তারা জনগণ এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে। যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় 22 জেলার যানবাহন চলাচল করে। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় নরসিংদীর 10 কিলোমিটার অংশে নির্মাণ হচ্ছে বাইপাস। এতে বাণিজ্য নগরী খ্যাত জেলার শেখেরচর, বাবুরহাট ও মাধবদী অঞ্চল উপেক্ষিত থাকছে এমন অভিযোগ স্থানীয়দের। মহাসড়কের সুবিধা বঞ্চিত হওয়ায় ব্যবসায় ক্ষতির আশঙ্কা তাদের। সড়ক বিভাগ বলছে, যানজট কমাতে ও দ্রুত গন্তব্যে পৌঁছাতেই এমন সিদ্ধান্ত। 16,000 কোটি টাকা ব্যয়ে 2021 সালে অনুমোদন হয় ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প, যার মধ্যে সিলেট অভিমুখে নরসিংদী অংশে রয়েছে 52 কিলোমিটার এলাকা। নরসিংদী অংশের শেখেরচর, বাবুরহাট ও মাধবদীর বিদ্যমান সড়ক 6 লেনে প্রশস্ত না করে নির্মাণ করা হচ্ছে বাইপাস। এতে মহাসড়কের সুফল থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকার ব্যবসায়ীরা। অভিযোগ, বিগত সরকারের মদতপুষ্ট কিছু কোম্পানিকে সুবিধা দিতেই নির্মাণ হচ্ছে বাইপাস। বাংলার ঐতিহ্য শেখারচর, বাবুরহাট এবং মাধবদীকে ধ্বংস করার জন্য এই বাইপাস নির্মাণ করা হচ্ছে। কিছু সংখ্যক ব্যক্তি এবং কোম্পানিকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি মনে করি যে এই বাইপাস শেখারচর এবং মাধবদীকে বাদ দিয়ে এই বাইপাস তৈরি হচ্ছে। বাবুরহাট মাধবদীকে উপেক্ষা করে ঢাকা সিলেট মহাসড়ক করলে তার সুফল পাওয়া যাবে না, দাবি স্থানীয়দের। আমি 5 শতক কেন এই কৃষি জমি নষ্ট করে ওই দিক দিয়ে একটা বাইপাস করাবো? এইখানে বিগত সরকারের দুর্নীতি, দুঃশাসনের একটা চিত্র ফুটে আছে। যদি মাধবদী শেখারচর বাইপাস করে সড়ক নির্মাণ করা হয় তাহলে আমাদের মাধবদীকে অবমূল্যায়ন করা হবে, শেখারচর বাজারকে অবমূল্যায়ন করবে এবং এই বাজারটা একটা ধ্বংসের দিকে চলে যাবে। তবে সড়ক বিভাগ বলছে, যানজট এড়িয়ে কম সময়ে সিলেট পৌঁছাতে এবং সড়কের বাঁক ঠিক রাখতেই বাইপাসের সিদ্ধান্ত। এখানে যে ঝুঁকিপূর্ণ বাঁকসমূহ আছে সেটা সরলীকরণ হলে সড়ক নিরাপত্তা জোরদার হবে এবং দুর্ঘটনা ঘটার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। আর ব্যবসায়ীদের কল্যাণে বিদ্যমান সড়কটি দ্রুত প্রশস্ত করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে এই বাইপাসের পাশাপাশি এই মাধবদী শেখেরচর বাজারের যে মূল রাস্তাটা ছিল আগে, সেই রাস্তাটাও যাতে 2 লেন থেকে 4 লেনে সম্প্রসারিত হয়। চলমান প্রকল্পের অধীনেই বর্তমান ঢাকা সিলেট সড়কটিকেই 6 লেনে উন্নীত করার দাবি বাবুরহাট মাধবদীর ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। টাকার বিনিময়ে টাকা কেনার বৈধতায় যেখানে নেই, সেখানে ঈদ সামনে রেখে নতুন নোটের দাম বাড়িয়ে দিয়েছেন মৌসুমি ব্যবসায়ীদের একটি অসাধু চক্র। এবছর কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত আরও উস্কে দিয়েছে তাদের। আর্থিক খাত বিশ্লেষক মনে করেন, অবৈধভাবে ব্যবসার নেপথ্যে আছেন ব্যাংক কর্মকর্তারাই। আমরা 200 জন, আমি 50 টাকা দিই। 100 রাখেন না? না বাবা, রাখেন। কারণ আমি যে রেটের টাকা রয়েছি আরেকজন তো দেখছেন তো, যাইতে পারবো না, ওই হিসাবে আমি টাকা নিই। আরে বাবার হয় না তো, আমার 4 টাকা, আমার লাভ হবে 20 টাকা করে। মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে এভাবেই চলছে নতুন টাকার বেচাকেনা। পুরনো টাকার বিনিময়ে নতুন নোট কেনার হাকডাক, দর কষাকষি। যদিও ক্যামেরা দেখে সব ঢেকে উঠে পড়েন ব্যবসায়ীরা। না আমি কথা বলতে পারবো না বাজার। গুলিস্তানেও মিলল একই চিত্র। কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত চলতি বছরের জন্য নতুন নোট ছাড়েনি। খোলা বাজারে যা মিলছে তা মূলত 2 বছর আগের। এসব বাজারে 10 টাকার 1000 টাকার বান্ডেল বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। 50 টাকার বান্ডেল বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা বেশিতে। বছরের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে 100 টাকার নোটও। যারা আগে উঠাই রাখছে তারা আমার কাছে বেচতেছে, ব্যাংক থেকে একটাও পাইতেছে না। আমি যে 500 টাকা কিনতেছি 750 টাকা দিয়া, 200-250 টাকা বেশি দিয়ে কিনতেছি। দোকানদাররা লাভ করে মাত্র 10 টাকা 20 টাকা, দোকানদার কোনো লাভ নাই। অবশ্য দোকানদাররা 200 হইতেছে।
আর্থিক খাত বিশ্লেষক মনে করেন অবৈধ এ ব্যবসার নেপথ্যে আছেন অনেক ব্যাংক কর্মকর্তা। এইগুলোর সাথে বলবো যে শুধু ওরা না, এগুলো তো ব্যাংকারও জড়িত আছে। এই যে এই নতুন টাকাগুলো করতে, এগুলো নিশ্চয় সেন্ট্রাল ব্যাংক থেকে বেরিয়ে আসে বা বিভিন্ন ব্যাংক থেকে বেরিয়ে আসে, তাই না? সুতরাং তারা এইগুলো বিক্রি করে দিয়ে তাদের কাছ থেকে ওরা পার্সেন্টেজ দেয়। আর এসব রোধে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নেই উল্লেখ করে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ সহকারী মুখপাত্রের। বড় থেকে নতুন টাকা ছাড়া বন্ধ আছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে এইগুলো আর কন্ট্রোল করা এখানে সম্ভব না। এখানে পুলিশের আসলে যথেষ্ট সহায়তা দরকার, কারা কিভাবে এগুলো পাচ্ছে, টাকাটা কিভাবে পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে নতুন নকশার নোট বাজারে আসবে আগামী এপ্রিল-মে মাসে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের দিন সকালে না হলেও বিকালে সামান্য বৃষ্টি হতে পারে, তবে চলতি বছর বজ্রপাত ও কালবৈশাখী ঝড় বেশি হতে পারে, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। এমন বাস্তবতায় ক্লোজিং দ্য আর্লি ওয়ার্নিং গ্যাপ টুগেদার প্রতিপাদ্যে আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া দিবস। আগাম সতর্কবার্তায় সীমাবদ্ধতা হ্রাসে সম্মিলিত প্রয়াস প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া দিবস। আবহাওয়া অফিস জানিয়েছে চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে 31শে মার্চ। ওই দিন সকালে বৃষ্টি না হলেও বিকেলে সামান্য বৃষ্টি হতে পারে, তবে সিলেট ও ময়মনসিংহ জেলায় সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদ 31 বা 1 তারিখ যে দিনই হোক, আমরা আশা করছি যে দেশের মেজর পার্টি ড্রাই থাকবে, তাপমাত্রা তুলনামূলক একটু বেশি থাকবে, বৃষ্টির সম্ভাবনা ওই রকম থাকবে না। আর যেটুকু বৃষ্টি হবে এটা সিলেট এবং ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি বছর বৈশ্বিক তাপমাত্রা গত বছরের থেকে বেশি হলেও ভৌগোলিক কারণে বাংলাদেশের তাপমাত্রা তুলনামূলক কম থাকবে, তবে চলতি বছর বজ্রপাত ও কালবৈশাখী বেশি হতে পারে। যে বছর হচ্ছে মাঝে মাঝে যখন বৃষ্টি হবে, আর এই সময় বৃষ্টি হয় মানে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্ষেত্রে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা এবার অনেকটাই আছে। 24 সাল ছিল বেশি উষ্ণতম বছর, তো এবছর আমাদের ভূমহাদেশ দেখা যাচ্ছে কিছুটা হলেও তাপমাত্রা গতবার তুলনায় একটু কম থাকার সম্ভাবনা আছে। দুর্যোগ ব্যবস্থাপনা আগাম সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জানান, বন্যা, ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কবার্তা তৈরি ও প্রচারে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা সাইক্লোনের ফরমেশন থেকে শুরু করে সিভিয়ার সাইক্লোন বা সুপার সাইক্লোন হওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেজে আমরা অত্যন্ত দক্ষতার সাথে সেটা আমরা অবজার্ভ করি এবং আমরা পূর্বাভাস দিতে সক্ষম। যদি আমি আর্লি ওয়ার্নিং আগাম সতর্কবার্তাটা দিতে পারি এবং এটা যদি আগাম পদক্ষেপ নিতে পারি, তাহলে দুর্যোগের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। দুর্যোগের আগাম সতর্কবার্তার জন্য দেশের 2 শতাধিক স্থানে অটোমেশিন ওয়েদার স্টেশন এবং 64টি জেলা ছাড়াও উপকূল অঞ্চলে অনেক স্থানে আবহাওয়া অফিস স্থাপন করা হয়েছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। প্রতি বছর শুষ্ক মৌসুমে আগুনে ধ্বংস হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। আগুন লাগা কমাতে স্পর্শকাতর এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে বন বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সতর্কবার্তা দিলেই হবে না, প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি করা। চিহ্নিত এলাকাগুলোতে পুকুর ও গভীর নলকূপ স্থাপন সহ কার্যকর করতে হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা, আর অনুপ্রবেশ বন্ধ করার দাবি এলাকাবাসীর। বিশ্ব ঐতিহ্য ও অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন। শুষ্ক মৌসুম আসলেই এখানে বারবার ঘটছে আগুনের ঘটনা, এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। গেল 2 দশকে 20 বার আগুনে পুড়েছে এ বন। জেলে মৌয়ালদের অসাবধানতাকে দায়ী করা হয় এর জন্য। ফলে পূর্ব সুন্দরবনের 8টি স্পটকে স্পর্শকাতর এলাকা ঘোষণা করেছে বন বিভাগ। ব্যাপক প্রচার প্রচারণার পাশাপাশি জোরদার করা হয়েছে টহল। আইন না মানলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। ভিটিআরটি, সিপিজি সহ আমাদের সাথে যারা কাজ করে টহল জোরদার করেছি, অবৈধভাবে কেউ প্রবেশ না করে এবং বনের ভিতরে কেউ আগুন না লাগাতে না পারে, যাতে জঙ্গলে কোনো অগ্নিসংযোগ না হয় সেই বিষয়ে তাদেরকে সচেতন করা হয়। আগুন নিয়ে প্রবেশ নিষিদ্ধ, আপনার পারমিশন থাকুক বা না থাকুক। তবে বনে অবৈধ অনুপ্রবেশ বন্ধের দাবি এলাকাবাসীর। এলাকার মানুষ, জেলে বহাল আমাদের সচেতন আরো বাড়াইতে হবে। ধার্য কোনো পদার্থ অথবা আগুন কোনো অবস্থাতেই যেন সুন্দরবনে প্রবেশ না হয়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সতর্কতা বাণী জারি নয়, জোরদার করতে হবে জনসচেতনতামূলক কার্যক্রম ও অগ্নি নির্বাপন ব্যবস্থা। বনে যে অনুপ্রবেশকারী আছে সেগুলো বন্ধ করতে হবে। মধু সংগ্রহ করে তাদের যে আগুনগুলা সেগুলো বনে
ছড়িয়ে পড়ে, অসাবধানবশত সেখানে পড়ে, বা অনেক সময় ধূমপান থেকে এটা হতে পারে। এখানে কিছু ভাসমান অগ্নি নির্বাপন ব্যবস্থা আমাদের রাখতে হবে, যাতে মোবাইলের মতো যেখানে লাগবে সেখানে তারা যেতে পারে। আর এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছে বন বিভাগ। জনগণকে সতর্ক করছি, যেহেতু শুষ্ক মৌসুম চলছে, রমজান মাস চলছে, আমরা চাই জনগণকে সাথে নিয়ে আমরা এই কাজটি করতে। বিশ্ব ঐতিহ্যের অংশ এই সুন্দরবন রক্ষায় সচেতন হবে কর্তৃপক্ষ ও এলাকাবাসী, প্রত্যাশা বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ উল ফিতর সামনে রেখে জমজমাট কুষ্টিয়ার পোড়াদহ পাইকারি কাপড়ের হাট। নিত্য নতুন ডিজাইনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা সুলভ মূল্যে কাপড় কিনে নিচ্ছেন বিক্রির জন্য। এবছর 150 থেকে 200 কোটি টাকা কিনা বেচার আশা করছেন ব্যবসায়ীরা। সকাল থেকে কুষ্টিয়ার পোড়াদহে কাপড়ের হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসতে শুরু করেন। সপ্তাহে বুধ, বৃহস্পতি ও শুক্রবার কাপড়ের এই হাট বসলেও ঈদ সামনে রেখে এখন প্রতিদিনই কাপড় কেনা বেচা হচ্ছে। প্রায় 50 বছর আগে প্রতিষ্ঠিত মিরপুর উপজেলার এই পোড়াদহ হাটে বর্তমানে 700টি পাইকারি কাপড়ের দোকান রয়েছে। ঈদ ঘিরে এ হাটে বেচাকেনা শুরু হয়েছে রোজা শুরুর আগে থেকেই। এখন শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত দোকানিরা। বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকাররা শাড়ি, পাঞ্জাবি, 3 পিস, শার্ট, প্যান্ট, লুঙ্গি ও গামছা সহ বিভিন্ন পণ্য কিনতে পারছেন। এত সুন্দর কালেকশন, এত সুন্দর গেটআপের শাড়ি, 3 পিস কোন জায়গায় পাওয়া যায় না। এখানে ভ্যারাইটিস লেভেলের কাস্টমারদের জন্য ভ্যারাইটিস ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। পোশাকের দাম কম হয় ব্যবসায়ীদের কাছে এ হাট বেশ জনপ্রিয়। এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো মানের পোশাক পাওয়া যায়। পোড়াদহ বাজারে আমরা অনেক কম দামে মোটামুটি বিক্রি করি বলে এখানে কাস্টমারের মোটামুটি ধরেন অনেক দূর থেকে তারা আসে। হাটে প্রতিদিন বেচাকেনা হয় কোটি টাকার উপরে। এদিকে হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলছেন দোকান মালিকরা। এখনো পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব ভালো আছে। আমরা আশা করছি যে আরো ভালো বেচাকেনা হবে। এবছর চাঁদ রাত পর্যন্ত 150 থেকে 200 কোটি টাকার বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। জামালপুরের নকশি পণ্যের সুনাম রয়েছে দেশের বাইরেও। ঈদকে সামনে রেখে প্রতি বছর এখানকার নকশি পণ্যের চাহিদাও বেড়ে যায় কয়েক গুণ। ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় কাটাচ্ছে সূচি শিল্পীরা। তবে এবার তুলনামূলক কাজ কম থাকায় হতাশ তারা। রঙিন সুতায় স্বপ্ন বুনছেন জামালপুরের হস্তশিল্পীরা। সুই সুতায় নানা ডিজাইনে ফুটিয়ে তুলছে নকশি কাঁথা, বেড কভার, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, সালোয়ার কামিজ সহ নানা সূচিপণ্য। ঈদকে সামনে রেখে নকশি পণ্যের বিপুল চাহিদা মেটাতে দিন রাত ব্যস্ততা। বাড়তি আয়ের জন্য কর্মীদের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরাও। তবে এবার তুলনামূলক কাজ কম থাকায় হতাশ সূচিশিল্পীরা। কিন্তু এই বছর খুব কাজ কম, টাকা কম পাওয়াতে পোলাপানে মার্কেট করে দিতে পারবো না, স্বামী সংসারও 1 টাকা খরচ করতে পারবো না। আমরা পড়ালেখার পাশাপাশি এই হস্তশিল্পে কাজ করি। গত বছর অনেক কাজের চাপ ছিল, এই বছর অনেক কাজের চাপ কম। আমার সারাটা উজার মাস গেল, আমরা ঘুরে গাইরে বেড়াই ঘুরাই ঘুম পাইরে চলে, এবার আমার কাজ নাই। এখানকার উন্নত মানের নকশি সূচিপণ্য ইতিমধ্যে ঢাকা সহ দেশের সব বড় শহরের বাজারে স্থান পেয়েছে। প্রসার ঘটেছে বিদেশেও। উদ্যোক্তারা বলছেন সুতা ও কাপড়ের দাম বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। ডিজাইনও নতুনত্ব আসছে। কাশ্মীরি ভয়েলের মধ্যে বিভিন্ন টাইপের ভয়েলের মধ্যে কাজ করা হয়েছে, প্রাইডের মধ্যে করা হয়েছে। প্রথম দিকে মনে হচ্ছে ক্রেতা সাধারণ একটু কম। আমরা আশা করছি যে রমজান যত বাড়বে ক্রেতা সাধারণ তত বাড়বে। ঈদকে সামনে রেখে নিত্য নতুন ডিজাইনের নকশি পণ্য তৈরি হচ্ছে। তবে বাজার অনুযায়ী বিক্রি নেই বলে জানালেন ব্যবসায়ী নেতা। বর্তমানে বাজার অনুযায়ী বেচাকেনা কম। পরে যদি সেল ভালো হয় তাহলে হয়তো আশা করি কর্মচারীদের স্যালারি, বোনাস খরচগুলি উঠাইতে পারি কিনা। জামালপুরে 50,000-এর বেশি নারী কর্মী সূচি শিল্পের সাথে জড়িত। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।